নমস্কার, স্বাগতম জানাই আপনাদের ট্রাভেলার্স ক্লাব এন্ড হলিডেজ এর অফিসিয়াল চ্যানেলে। আজ আমরা আপনার জন্য নিয়ে এসেছি ইনক্রেডিবল ভিয়েতনাম ট্যুর, যেটা মার্চ মাসে 2026-এ আছে। এবার সেটা সম্পর্কে ডিটেলসে আমাদের অভি চৌধুরী কিছু ডিটেলস শেয়ার করবেন। তো এবার আপনি বলুন, আপনি যে নাম রেখেছেন এটা ইনক্রেডিবল ভিয়েতনাম, ইনক্রেডিবল নামটা কিসের জন্য রাখা আর কিভাবে আপনি এটা ডিসাইড করবেন? এই ট্যুরটার নাম দিয়েছি ইনক্রেডিবল ভিয়েতনাম। ভিয়েতনাম মূলত তিনটে পার্ট, একটা নর্দার্ন পার্ট, একটা সেন্ট্রাল পার্ট, আর একটা সাউদার্ন পার্ট। আমরা যেটা নর্দার্ন পার্টে যেটা করি বা সবাই যেটা করে সেটা হচ্ছে আমরা নর্মালি আমরা হ্যানয় এবং হ্যালং বে এটাকেই কভার করি। এরপরে করি হচ্ছে সেন্ট্রাল ভিয়েতনামে, সেটা করি দানাং এবং হুইয়াং। এরপরে যেটা আমরা সাউদার্নে করি সেটা হচ্ছে সাইগন উইথ মেকং বে। এই ট্যুরটা করতে আমাদের 9 নাইট 10 ডেজ লাগে নর্মাল। এই মুহূর্তে ভিয়েতনামের দুটো তিনটে জায়গা খুব হাইলাইট হচ্ছে মার্কেট। একটা হচ্ছে ফুকোক আইল্যান্ড, আর একটা হচ্ছে সাপা। তাতে মনে হলো এই দুটোকে আমরা যদি আমাদের মোটামুটি 10 দিন কি 11 দিনের মধ্যে আমি এটাকে কম্প্যাক্ট একটা ট্যুর প্রোগ্রাম করতে পারি, তাহলে সবাই ভিয়েতনাম খুব সুন্দরভাবে দর্শন করতে পারে। অর্থাৎ স্টার্টিং করছি আমরা ভিয়েতনামের সাপা দিয়ে, যেখানে কিনা থাকছে সাপার ফ্যান্সিপেন মাউন্টেন ক্যাবেল কার থাকছে, গ্লাস ব্রিজ থাকছে। এটা দিয়ে ট্যুরটা শুরু হচ্ছে। যেহেতু এন্টার ভিয়েতনামের মেইন অ্যাট্রাকশন এর মধ্যে ঢুকে দিয়েছি, প্রতিটা জিনিসের মধ্যে রয়েছে, এই জন্য এই ট্যুরটার নাম দিয়েছি ইনক্রেডিবল ভিয়েতনাম। আপনি বলেন আপনি প্রথমে সাপা দিয়ে ঢোকান। সাপায় সেখানে মানে বিশেষ হাইলাইটস কি থাকছে, বিশেষ আকর্ষণ? এক হচ্ছে সাপার ডিস্টেন্স। আমরা এখন ফ্লাইট টাইমিংটা চেঞ্জেস হয়ে গেছে। চেঞ্জেস হওয়াতে আমরা এখন ঢুকছি 4:10-এ, আমাদের ল্যান্ডিং হচ্ছে হ্যানয়তে। ওখান থেকে মোটামুটি 5 ঘন্টা লাগবে আমাদের হচ্ছে সাপা যেতে। সাপা হচ্ছে নর্দার্ন পার্ট অফ ভিয়েতনাম, ঠান্ডার জায়গা, কিছুটা আমাদের দার্জিলিং এর মতো ঠান্ডা। এবং এখানে ফলে সেই দিনটা আমাদের পুরোটাই আমাদের চলে যাবে সাপা পৌঁছাতে। ফলে সেদিন গিয়ে রাতের বেলা ডিনার করা ছাড়া আমাদের কোনো অ্যাক্টিভিটি থাকবে না। পরের দিন আমরা সকালবেলা আমরা ফার্স্ট হাফে করবো হচ্ছে গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজের জন্য আমাদের যখন যেতে হয়, ওখানে একটা এতে আমাদের মোটামুটি হাফ ডে টাইম কভার হয়ে যায়। এই গ্লাস ব্রিজ হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দা লার্জেস্ট গ্লাস ব্রিজ, যেটা এখন আমরা সাপাতে আছি। এরপরে আমরা সেকেন্ড হাফে লাঞ্চের পরে আমরা করবো ফ্যান্সিপান ক্যাবেল কার। একদম মেঘের ভেতর দিয়ে ক্যাবেলটা যায়, 25 থেকে 30 মিনিট ক্যাবেল কার কভার করে, খুবই সুন্দর ক্যাবেল কার। এছাড়া সেদিনের প্রোগ্রাম থাকবে। তারপরের দিন আমরা ভোরবেলা আমরা যদি পারি ক্যাটকেট ভিলেজ করাবো, করে আমরা হ্যানয়তে আসবো। কারণ হ্যানয়তে তো আমার কিছু দেখাতে হবে। যেহেতু 11 দিনের মধ্যে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম করাচ্ছি, পরে প্রতিটা জায়গা প্রতিটা দর্শনিক আমরা কভার করতে পারবো, বাট প্রতিটা জায়গাকে আমরা কভার করছি, এটা মাথায় রাখতে হবে। কারণ আমার হাতে টাইম হচ্ছে 11 দিনে ভিয়েতনামকে আমি কভার করছি। ফলে যদি সকালবেলা দেখি টাইম পাই, আমি ক্যাটকেট ভিলেজ করাবো, আর না হলে নিয়ে এসে আমরা হ্যানয়তে ঢুকে যাব। ও হ্যানয় ঢুকতে ঢুকতে আমার দুপুর 2টো হবে। যেহেতু প্রতিটা খাবার ইনক্লুশন করা থাকে, আমরা হ্যানয়তে এসে লাঞ্চ করব, এটাও মাথায় রাখতে হবে। লাঞ্চ করব, ফলে লাঞ্চের পরে আমরা করাবো হচ্ছে হ্যানয় লোকাল সাইট। ফলে ক্যাটকেট ভিলেজ হয়তো এই ট্যুরে নাও হতে পারে। তাহলে দুটো টোটাল আমাদের সাপাতে অ্যাট্রাকশন থাকবে, একটা হচ্ছে ফ্যান্সিপান মাউন্টেন ক্যাবেল কার এবং আর একটা হচ্ছে গ্লাস। এটা গেল সাপার পার্ট, মানে সাপারটা আপনি যেটা পুরোটা বললেন যে সাপা যেটা থাকে। তারপরে আপনি হ্যানয় নিয়ে আসলেন। এবার হ্যানয় থেকে নেক্সট ডেস্টিনেশন কি থাকছে? হ্যানয় থেকে নেক্সট ডিসিশন, যেদিন আমরা হ্যানয়তে ঢুকছি সেদিন আমরা দুপুরের পর থেকে আমরা হ্যানয় লোকাল সাইট সিন করছি। লোকাল সাইট সিং এর পরে আমরা সন্ধ্যাবেলা ট্রাম স্ট্রিটটা করাবো, রাতে ডিনার করাবো, সেদিন ঢুকে গেল। তারপরের দিন আমরা হ্যানয় থেকে চলে যাবো হ্যালং বের উদ্দেশ্যে। হ্যালং বেতে আমরা সকালবেলা বেরিয়ে গেলে আমরা হ্যালং বেতে দুপুর 12টার মধ্যে পৌঁছে যাবো। ক্রুজ মোটামুটি আমাদের 12:30 থেকে ক্রুজ ছেড়ে দেয়, আমরা ক্রুজে উঠে পড়বো। এরপরে ফলোড বাই লাঞ্চ। লাঞ্চের পরে আমাদের ক্রুজের অনেক অ্যাক্টিভিটি থাকে, এগুলো আগে প্রচুর প্রোগ্রাম করেছি,
অ্যাক্টিভিটি গুলো মোটামুটি সবারই জানা আছে ক্রুজের অ্যাক্টিভিটি। সেদিন আমাদের ক্রুজ আছে, তারপরের দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে একটা ফিশারম্যান ভিলেজ ভিজিট আছে, তারপরে আমরা লাঞ্চ করে আমরা ক্রুজ থেকে নেমে আসব। নেমে এসে আমরা ডাইরেক্ট হ্যালং বে থেকে আমরা চলে আসবো হচ্ছে হ্যানয় এয়ারপোর্ট। সন্ধ্যের মধ্যে ঢুকে যাবো আমরা এয়ারপোর্টে, এসে কানেক্টিং ফ্লাইট ধরে আমরা চলে যাবো হচ্ছে দানাং। আচ্ছা, এটা হ্যালংবে বললেন, হ্যানয় হলো, দেন হ্যালংবে, হ্যালংবে থেকে আপনি বললেন ফ্লাই করে আসবেন দানাং। দানাঙে কি কি অ্যাক্টিভিটি থাকছে? দানাং এর মেইন অ্যাট্রাকশন যেটা আছে, আজকে দানাংটা কোথায়, দানাংটা হচ্ছে সেন্ট্রাল দিয়ে। দানাং এর মেইন অ্যাট্রাকশন হচ্ছে দানাং এর গোল্ডেন বিচ। আমরা গোল্ডেন বিচের উপরই থাকবো। আমরা ডে 1-এ ঢুকে যাচ্ছি। ডে 2-তে আমরা সকালবেলা দানাঙে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে গোল্ডেন বিচ, এটা হাতের মধ্যে যে ব্রিজটা আছে এটা করব। তারপরে আমরা বিকালবেলা সোজা চলে যাবো হুইয়ান। হুইয়ানে গিয়ে এখন আমরা একটা বোট ক্রুজ করবো, ল্যান্টেন বোট ক্রুজ বলা হয়। খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি আলোগুলো জ্বলে নৌকার মধ্যে, এটা একটা বিরাট অ্যাট্রাকশন হচ্ছে হুইয়ানে, সেটা দেখবো। তারপরের দিন সকালবেলা আমরা মার্বেল মাউন্টেন করে আমরা আমরা দানাং থেকে চলে আসবো ইভিনিং এ সাইগন। তবে যেদিন সাইগন এলাম সাইগন নাইট স্টে হয়ে গেল, সেদিন সাইগন কিছু হলো না। তারপরের দিন আমরা সাইগন থেকে মেকং ডেল্টা ক্রস এই আমরা ট্যুরটা রেডি করবো করে, এটা হাফ ডে ট্যুর। পরের বেলা একটু সন্ধ্যে রেস্ট দেবো। তারপরের দিন আমরা চলে যাচ্ছি সাইগন থেকে হচ্ছে ডাইরেক্ট ফুকক বাই ফ্লাইট। ফুকে আমি 2 নাইট স্টে দিয়েছি। ফুকের সাইট সিইং গুলো মোটামুটি 4 অ্যালাইন ট্যুর বা যা যা ট্যুর আছে, কারণ যেহেতু 2 নাইট স্টে দিয়েছি, হয়তো 3 নাইট দিলে ফুকটা আরো ভালো কভার করা যায়। বাট এই ট্যুরের মধ্যে ইচ্ছে মনে হয়েছে এটাকে টানতে গেলে যতগুলো জায়গা আমি কভার করেছি এর চেয়ে বেশি দিন আমি দিতে পারবো, কারণ টাইমটা মানুষের কাছে লিমিটেড। তা এই কটা দিনের মধ্যে যেহেতু ট্যুরটাকে সাজিয়ে দিয়েছি, ফলে ফুকক আমি এখানে 2 নাইটসই রেখেছি। ফুকক থেকে মোটামুটি ডাইরেক্ট তো ফ্লাইট নেই, আইদার ব্যাংকক হয়ে আমাদের কলকাতা আসতে হবে বা ব্যাংকক হয়ে আমাদেরকে ডাইরেক্টলি অন্য কোনো ডেস্টিনেশন, সেটা বম্বে হতে পারে বা দিল্লি হতে পারে, আমরা রিটার্ন। এই ট্যুরটা আমাদের টোটাল 10 নাইট 11 ডেজ। তো 11 নাইট, সরি 10 নাইট 11 ডেজ যে ট্যুরটা আছে পুরোটাতে আপনি অনেকগুলো ডেস্টিনেশন কভার করার কথা বললেন, যেমন হ্যানয় বললেন, দানাং বললেন, সাইগন বললেন, ফুকক বললেন। তো এতগুলো ডেস্টিনেশন কভার করার জন্য যে কতগুলো ফ্লাইট আপনি ইনক্লুড করে রেখেছেন এর মধ্যে, মানে আমি পুরোটা জানতে চাই। এর মধ্যে টোটাল আমাদের ফ্লাইট আছে 3খানা ডোমেস্টিক ফ্লাইট আছে, আর আছে 2টো ইন্টারন্যাশনাল। কলকাতা থেকে হ্যানয় একটা ফ্লাইট, রিটার্ন ফুকক আইল্যান্ড থেকে ওখান থেকে ভায়া ব্যাংকক হয়ে একটা রিটার্ন। তাহলে মধ্যে আছে 3টে ডোমেস্টিক ফ্লাইট, হ্যানয় থেকে দানাং, দানাং থেকে সাইগন, এবং সাইগন থেকে হচ্ছে ফুকক। অ্যানাদার থিং ইজ দেয়ার, আমার মনে হয় প্রোগ্রামটা 10 নাইট 11 ডেজ নয়, এটা বোধহয় 11 নাইট 12 ডেজ প্রোগ্রাম। একটু চেক করে নেবেন। প্রোগ্রামটা আমাদের কাছে 12 দিনের প্রোগ্রাম আছে, 11 নাইটস আছে, 11 নাইট 12 ডেজ প্রোগ্রামটা আমরা করেছি। আচ্ছা, প্যাকেজ প্রাইসটা সম্বন্ধে একটু বলুন। আমার প্যাকেজ প্রাইসটা আমাকে এইটুকু বলেন যে জিএসটি কত পার্সেন্ট আপনারা চার্জ করছেন, আর ম্যান্ডেটরি টিপসের যে ব্যাপারটা থাকবে সেটা কতটা? এই প্যাকেজটা 11 নাইট 12 ডেজ এর ইনক্রেডিবল ভিয়েতনাম, এটা আমরা রেট রেখেছি খুব রিজনেবল প্রাইস। এতগুলো জায়গা 1,49,000, 1,49,000। এর মধ্যে রয়েছে কি কি আছে, এর মধ্যে আছে 5খানা ফ্লাইট আছে, ইন্স্যুরেন্স আছে, ভিসা আছে, ল্যান্ড প্যাকেজ, প্রতি কটা জায়গায় আমার 4 স্টার হোটেল, সাপা, ফুকক, দানাং, হ্যানয়। হ্যালং বে ক্রুজটা আছে 5 স্টার। প্রতিটা খাবার এর মধ্যে ইনক্লুড করা আছে। কোনো জায়গায় ম্যাক্সিমাম বোধহয় 2টো বোধহয় লাঞ্চ আমাদের নেই ডিউ টু দা ফ্লাইট টাইমিং, কারণ আমরা যখন ফ্লাই করবো সেই সময় দুপুরের লাঞ্চ আমি দিতে পারি না। আদারওয়াইজ প্রতিটা ডিনার ইনক্লুড, প্রতিটা ব্রেকফাস্ট ইনক্লুড, লাঞ্চ বোধহয় 2টো হার্ডলি বোধহয় এর মধ্যে আমার খাওয়ার নেই। জিএসটিটার ব্যাপারে যদি একটু বলে দেন। জিএসটি 5% ম্যান্ডেটরি, কারণ আমি তো এখন টাকা নিলে আমাকে টাকাটা যখনই ফরেনে পাঠাচ্ছি, আমি তো টাকাটা তো কারোর আমি ক্যাশ নিতে পারবো না, আমাকে থ্রু ব্যাংক নিতে হচ্ছে, ফলে আমাকে জিএসটি ভরতে হয়।
আমার টাকা পাঠাতে গেলেও আমাকে জিএসটি শো করতে হচ্ছে আমি কোন কার থেকে টাকা নিচ্ছি। যখনই আমি টাকা রিসিভ করছি সেই টোটাল অ্যামাউন্ট 5% ভর্তি হচ্ছে, ফলে 5% জিএসটি ম্যান্ডেটরি। আগে আগে ছিল টিসিএস 5%, এটা এখন নেমে টিসিএস 5% জিএসটি প্লাস। ভিয়েতনামের ক্ষেত্রে $50 টিপস ইজ এ ম্যান্ডেটরি, এটা ওদের গভর্নমেন্ট পলিসির মধ্যে রয়েছে। মিনিমাম $3 to $4 টিপস দিতে হয়। আমার এটা 10 দিনের ট্যুর, $50 টিপস ম্যান্ডেটরি। তো আপনি সবকিছুই বললেন, আপনার অ্যাকোমোডেশন, ফ্লাইট, আপনার কত পেমেন্ট, মানে কি কি থাকছে, কি কি ইনক্লুড, কি কি এক্সক্লুশন। এবার আমাকে ট্যুর গাইড সম্পর্কে বলুন যে ওইখানে কি রকম টাইপের ট্যুর গাইড আমরা পাবো, প্লাস ট্রান্সপোর্ট কি ইউজ করছেন ওইখানে সাইট সিইং এর জন্য। এখানকার অ্যাকচুয়ালি ভিয়েতনামের মানুষরা একটু ইংরেজিটা কম বোঝে, তবে যারা ট্যুর গাইড তারা প্রত্যেকেই ইংরেজিতেই কথা বলে। একই ট্যুর গাইড কিন্তু প্রত্যেক ট্যুরের মধ্যে ডে 1 থেকে ডে এন্ড অব্দি থাকে না, যেহেতু 4টে সেপারেট ডেস্টিনেশন। একটা নর্দার্ন ভিয়েতনাম একটা পার্ট, ওখানে একজন আমাদের গাইড থাকবে। একজন গাইড থাকবে হচ্ছে আমার দানাং বা সেন্ট্রাল পার্ট একটা গাইড থাকে, যা যখনই আমরা ফ্লাই করে নেমে এসে দানাং এ ঢুকবো আমাদের গাইড আমাদেরকে দানাং পেয়ে। সেম আমাদের সাইগন পার্টও তাই। আমরা যখন সাইগনে যখন আমরা অ্যারাইভ করবো তখন আমাদের সাইগন গাইড অ্যারাইভ। ফলে প্রতিটা প্লেসে আলাদা আলাদা গাইড থাকে। যখন ফুকনি ঢুকবো সেম, ওখানে আমার আলাদা গাইড থাকে। গাইড প্রতিটা জায়গার উপরে সেপারেট গাইড থাকে, বাট এরা প্রত্যেকে ইংলিশ স্পিকিং। আর সেপারেট গাড়ি থাকে। নর্মাল গাড়িগুলো হচ্ছে যদি আমার 10 জন থেকে 12 জন লোক হয় তাহলে আমরা হচ্ছে 17 থেকে 19 সিটারের কোচ আমরা নিই। এই কোচগুলো হচ্ছে প্রতি কটা কোচই হচ্ছে কমফোর্টেবল কোচ। ভিয়েতনামের গাড়ি খুবই সুন্দর। কোনো কোনো সময় আমরা লিমুজিনও পাই। এটা ডিপেন্ড করে হচ্ছে ট্যুরের উপরে, কোথায় কখন নামছি বা কোথায় কি যাচ্ছি তার উপরে। এটা তো আগে থেকে কমিট করা যায় না, তবে কোনো কোনো দিন আমরা লিমুজিন দেই আর কি। এটা নর্মাল হচ্ছে যে আমাদের টয়টা কোচই থাকে। বুঝতে পারলাম। তাহলে আপনার এই 1,49,000 এর মধ্যে 11 নাইট উইকের ট্যুর, তার মধ্যে আপনার থাকা, খাওয়া দাওয়া, ভিসা, ইন্স্যুরেন্স, ফ্লাইট, ট্যুর গাইড সবকিছু ইনক্লুড থাকছে। এর বাইরে আলাদা করে কোনো পেমেন্ট না, শুধুমাত্র জিএসটি আর টিসিএস। হুম। আর ওই টিপস। হুম। এবার আমি একটু বলুন যে বুকিং প্রসেস কি আছে, মানে অ্যাডভান্স টোকেন মানি এসব কিছু দেওয়ার জন্য আপনাকে সেটা যদি বলেন। বুকিং বা অ্যাডভান্স মানে হচ্ছে 50,000। আমরা এই টাকাটা পার্টি থেকে কালেক্ট করি, করবার পরে আমরা টিকিট ইস্যু করি। টিকিট ইস্যু করার পরে টিকিট এবং ভিসা হয়ে গেলে আমরা যাওয়ার 10 দিন থেকে 12 দিন আগে আমরা পুরো টাকাটা নিই। এটা হচ্ছে সিম্পল বুকিং প্রসেস। তার মধ্যে আমরা ইন্স্যুরেন্স দিয়ে দিই, টিকিট দিয়ে দিই, কোন কোন হোটেলে কোথায় রাখছি তার একটা কনফার্মেশন থাকে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখনই একটা ট্যুর বেরোয় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি করি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিয়েতনামে কে আমাকে রিসিভ করছে, কে আমার কাজ করছে, কোন কোন হোটেল, প্রতিজনই আমার এই গ্রুপের মধ্যে থাকে। তাহলে অসুবিধা হয় না গ্রুপকে কোঅর্ডিনেট করবার। এবার আপনার সাথে যোগাযোগ করার জন্য সেইভাবে কি প্রসেস থাকে সেটা বলে দিন। প্রসেসটা খুব সিম্পল। আমার মোবাইল হচ্ছে 9830665114। এই নাম্বারে কল করে আমাকে ডিটেলস হোয়াটসঅ্যাপে পাসপোর্ট পাঠিয়ে দিলেই হবে। আমার লাগবে হচ্ছে পাসপোর্ট এবং প্যান কার্ড। প্যান কার্ড লাগবে হচ্ছে জিএসটির জন্য ম্যান্ডেটরি, আর পাসপোর্ট লাগবে। আর পার্টিকুলারলি ভিয়েতনামের জন্য লাগে 2 কপি করে, 1 কপি করে পাসপোর্ট সাইজ ফটো। কিন্তু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া দরকার। এটা আমাকে মোবাইলে আমাদেরকে পাঠালেই হবে। এরকম না যে আমার বাখানে এসে আমার দরকার। পাসপোর্টও সেম, স্ক্যান কপি পাসপোর্ট আর হচ্ছে একটা করে ছবি। এটাই হচ্ছে ভিয়েতনামের ভিসার জন্য লাগে। আর টিকিটের জন্য পাসপোর্ট লাগে। আর পুরো ব্যাপারটা জানা হলো, শুধু আমার ডেটটা জানা হলো। জার্নি ডেটটা কবে থাকছে আপনার ইন্টারভিউ ভিয়েতনামে? 27 মার্চ, ফ্রাইডে। 27 মার্চ। ফ্রাইডে অর্থাৎ সকালবেলা আমার ডিপার্চার হচ্ছে সকাল 9:50 বা 9টার মধ্যে আমাদের হচ্ছে 12:30 হচ্ছে আমাদের ফ্লাইট আছে। সুতরাং হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের 4B ক্যালকাটা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 4B গেট নাম্বারে দাঁড়ালেই হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার ধন্যবাদ। ট্যুরের জন্য আপনাকে বেস্ট অফ লাক। এবার আমরা সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে মানুষের সুবিধা হয় আপনার সাথে যোগাযোগ করার জন্য। আর আপনার
আপনার ট্যুরটা যাতে সফল হয় আরো বেশি করে, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো। ধন্যবাদ। ধন্যবাদ।